আজ আমরা আলোচনা করছি রায়-মার্টিনের শেপ 2 এসএকিউগুলো। লেখাটা একটু অস্পষ্ট, আমি বলে দিচ্ছি। এখানে ফার্স্ট কোশ্চেন ছিল পর্যায়ন কাকে বলে। তাতে লেখা আছে বহির্জাত শক্তিগুলির সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে উঁচু নিচু ভূমিভাগের সমতল পৃষ্ঠে পরিণত হওয়াকে পর্যায়ন বলে। আবার এক কথায় আমরা বলতে পারি পর্যায়ন হলো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল। বহির্জাত শক্তি মানে এখানে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এই সমস্ত বহির্জাত প্রক্রিয়াগুলির সম্মিলিত ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যখন কোনো উঁচু নিচু ভূমিভাগ প্রায় সমতল ভূপৃষ্ঠে পরিণত হয় বা সমতল ভূভাগে পরিণত হয়, সেই অবস্থাটাকে আমরা পর্যায়ন বলে থাকি। পর্যায়ের একটা ছবি দেওয়া যেতে পারে। প্রথমে উঁচু নিচু ভূমিরূপ, তারপর ধীরে ধীরে ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে শেষে যে একটা প্রায় সমতল ভূভাগে পরিণত হচ্ছে, এরকম একটা ছবি আমরা বই থেকে দিতে পারি এখানে। হামস কি? হামস হচ্ছে মানে চুনাপাথরের গুহার ভেতরে মানে চুনাপাথরের ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। এটি একটি অবশিষ্ট ভূমিরূপ। যেমন মোনাডনক, ইনসিলবার্স এগুলো যেমন অবশিষ্ট ভূমিরূপ, সেরকম হামসও একটি অবশিষ্ট ভূমিরূপ। পলজির সমতল মেঝেতে অবস্থিত টিলা বা শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়গুলিকে হামস বা পেপিনো হিলস বা হেস্ট্যাক পাহাড় বলা হয়। পলজির ভেতরে ক্ষয়প্রাপ্ত যে মানে প্রথমে শৃঙ্খল থেকে সোয়ালো হোলের পর ডোলাইনের পর উভালার থেকেও যখন বড় আয়তনের গহ্বরকে আমরা বলি পলজি। এই পলজির ভেতরে যখন কোনো কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত না হয়ে টিলার আকারে অবস্থান করে, তখন তাকে বলা হয় হামস। হামস হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ছত্তিশগড়ের রায়পুর জেলায় আমরা দেখতে পাবো, আর এগুলোকে ছত্তিশগড় জেলায় রাবণ ভাটা বলা হয়। তাহলে যেটাই হামস সেটাই পেপিনো পাহাড়, সেটাই হচ্ছে হেস্ট্যাক পাহাড়, আর সেটাই হচ্ছে রাবণ ভাটা। নেক্সট কোশ্চেন, মানে অনুগামী মানে ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত নদীকে কি বলে? তাহলে আমরা সবাই জানি ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত নদীকে অনুগামী নদী বলে। পুনর্যৌবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে প্রবীণ উপত্যকার সাথে মিলিত হয় তাকে কি বলা হয়? নিক পয়েন্ট। এই মানে পুনর্যৌবন লাভের ফলে গঠিত নতুন উপত্যকা এবং আগের পুরাতন উপত্যকা যে বিন্দুতে মিলিত হয়, সেখানে যে খাঁজের সৃষ্টি হয়, সেই মিলিত বিন্দু বা খাঁজটিকে আমরা কি বলি? নিক পয়েন্ট বলে থাকি। যেমন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই অংশটা হচ্ছে আগের পুরাতন উপত্যকা, পরে ক্ষয় পেয়ে আরো নিচে নিম্ন উপত্যকা সৃষ্টি হয়েছে। ফলে এই যে পুরাতন উপত্যকা এবং নতুন উপত্যকা যে বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটাকে আমরা নিক পয়েন্ট বলে থাকি। রেগোলিথ কাকে বলে? না, আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ দ্বারা ভূত্বকের বা মূল শিলার উপর গড়ে ওঠা শিথিল বা কোমল আবরণকে রেগোলিথ বলা হয়। আবহবিকারের ফলে কোনো শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে সমসত্ব প্রকৃতির যে কোমল শিথিল আলগা মানে শিলাচূর্ণগুলো যখন পড়ে থাকে ভূভাগের উপর, তাকে আমরা রেগোলিথ বলি। আর এই রেগোলিথই হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান। মৃত্তিকা সৃষ্টি হতে গেলে আগে রেগোলিথ হতে হবে, রেগোলিথ থেকেই মৃত্তিকার সৃষ্টি হয়। হিউমাস গঠন প্রক্রিয়াকে কি বলা হয়? হিউমাস গঠন প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। বাণিজ্য বায়ুর মিলন বলয়কে কি বলা হয়? যেখানে মানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়, আয়ন বায়ুরই অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। কারণ আগে পূর্বে পালতোলা জাহাজগুলো ওই আয়ন বায়ুর গতিপথ ধরে বাণিজ্য করতে যেত বলে আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। এই উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি যেখানে মিলিত হয়, সেই মিলন বলয়কে বলা হয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, বা সংক্ষেপে আমরা ITCZ বলে থাকি। এই ছবিটা এখানে দিতে পারো, মাঝখানে 0 ডিগ্রি, উপরে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ বলা হয় কোন বায়ুকে?
সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ হলো মৌসুমী বায়ু। ভারতের দুটি প্রধান মিলেট উৎপাদনকারী রাজ্যের নাম হলো মহারাষ্ট্র এবং রাজস্থান। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। এখানে উত্তর ভারতের ম্যানচেস্টার হলে কানপুর, ভারতের ম্যানচেস্টার হলে আমেদাবাদ। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? পৃথিবীর দীর্ঘতম রেলপথ হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। থিঙ্ক ট্যাঙ্ক কোন স্তরের কর্মীদের বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার বলা হয় পঞ্চম বা কুইনারি স্তরের কর্মীদের বলা হয়, আর এদের সোনালী পোশাকের কর্মী বলে। ভারতের সিলিকন ভ্যালি বা সিলিকন উপত্যকা বেঙ্গালুরু তথা কর্ণাটক রাজ্যে অবস্থিত। ইএনএসও কি? ইএনএসও হলো এল নিনো সাউথার্ন অসিলেশন, বা একে বাংলায় বলে এল নিনো দক্ষিণী দোলন। এখানে সংজ্ঞাতে কি লেখা আছে দেখি। বায়ুচাপের অবস্থান ও বায়ুর চাপ ঢালের বিপরীতমুখী অবস্থানের জন্য বায়ুপ্রবাহের পরিবর্তন দোলনকে এল নিনো দক্ষিণী দোলন বলা হয়। মানে স্বাভাবিক অবস্থায় বায়ুচাপ বা তার চাপ ঢালটা যেদিকে থাকে, যখন ইএনএসও বা এল নিনো দক্ষিণী দোলন সৃষ্টি হয়, তখন এই বিপরীত মানে স্বাভাবিক অবস্থার থেকে আমরা এর একটি বিপরীতমুখী অবস্থান দেখতে পাই। সেটা হলো এল নিনো চলাকালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে নিম্নচাপ এবং পশ্চিমাংশে উচ্চচাপ সৃষ্টি হয়। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার উচ্চচাপ অঞ্চলের বায়ু নিম্নগামী হয় ও সমুদ্রের সমান্তরালে পূর্ব দিকে অগ্রসর হয়ে পেরু ও ইকুয়েডর উপকূলে পৌঁছায়। আবার দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় নিম্নচাপ অঞ্চলে বায়ুর ঊর্ধ্বগমন ঘটে ঊর্ধ্ব বায়ুস্তর দিয়ে পশ্চিম দিকে বয়ে যায়। বায়ুপ্রবাহের এই উল্টোমুখী চক্রকে ইএনএসও বলে। স্বাভাবিক অবস্থায় কি হয় আমরা সবাই জানি, দক্ষিণ আমেরিকার এই পেরু উপকূলে আমরা পেরু বা হামবোল্ট শীতল স্রোত লক্ষ্য করি। ফলে স্বাভাবিক অবস্থায় এখানে উচ্চচাপ বিরাজ করে, যেহেতু এখানে শীতল সমুদ্র স্রোত বয়ে যায় নিচ থেকে উপরের দিকে, তাই জন্য এখানে উচ্চচাপ বিরাজ করে। কিন্তু যখনই এল নিনো বা ইএনএসও পর্যায়ে অবস্থার সৃষ্টি হয়, তখন কি হয় বিপরীত অবস্থা দেখা যায়। যেখানে উচ্চচাপ হতো সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, আর এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার এখানে অস্ট্রেলিয়ার কাছাকাছি অঞ্চলে এখানে উচ্চচাপ দেখা যায়। উচ্চচাপের বায়ু আমরা জানি শীতল ও ভারী, তাই নিচের দিকে নেমে আসে, আর নিম্নচাপের বাতাস যেহেতু গরম এবং হালকা হয়ে ওপরের দিকে উঠে আবার এই দিকে প্রবাহিত হয়ে এসে আবার এই উচ্চচাপ অঞ্চলে নেমে আসে উচ্চচাপ অঞ্চলে। এবং এইখানে কি হয় না, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সমুদ্রের উপরিভাগ দিয়ে বাতাস প্রবাহিত হয়। এইটা হচ্ছে বিপরীত অবস্থা। কিন্তু যখন স্বাভাবিক অবস্থা থাকে তখন এখানে উচ্চচাপ হয়, আর এই অস্ট্রেলিয়ার এখানে নিম্নচাপ হয়। ফলে কি হয় না, এখানে বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এই দিকে প্রবাহিত হয় স্বাভাবিক বা নর্মাল কন্ডিশনে। কিন্তু এই ইএনএসও বা এল নিনো সৃষ্টি হলে এখানে নিম্নচাপ হয়, এখানে উচ্চচাপ হয়, ফলে বায়ুর একটা বিপরীতমুখী প্রবাহের সৃষ্টি হয়। এই অবস্থাকেই বলা হয় ইএনএসও বা এল নিনো সাউথার্ন অসিলেশন। ইন সিটু সংরক্ষণ কাকে বলে? যখন কোনো বিরল বা বিপদগ্রস্ত প্রজাতিকে তার নিজ বাসস্থানে অর্থাৎ নিজ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, তখন তাকে ইন সিটু সংরক্ষণ বা স্থানিক সংরক্ষণ বলে। আমরা কোথায় কোথায় দেখতে পাবো? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরী গাছকে সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হলো একটি ইন সিটু সংরক্ষণ। এর কোথায় কিসের প্রক্রিয়াগুলো কি কি না, বায়োস্ফিয়ার রিজার্ভ মানে জীবমণ্ডল সংরক্ষণ এলাকা, জাতীয় উদ্যান, অভয়ারণ্য আমরা ইন সিটু সংরক্ষণ করে থাকি। বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় শহরাঞ্চলে দৈনন্দিন তাজা ফল ফুল ও শাকসবজি ইত্যাদির চাহিদা মেটানোর উদ্দেশ্যে শহরের উপকণ্ঠে বা শহরতলিতে অতি নিবিড়ভাবে ফসল উৎপাদন করা হয়, তাকে বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি বলা হয়। কোথায় দেখতে পাবো আমরা?
উভয় গোলার্ধ মানে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে আমরা এই বাগান কৃষি দেখতে পাই। এবং এই বাগান কৃষি বা উদ্যান কৃষির সঙ্গে ট্রাক ফার্মিং এর নিবিড় সম্পর্ক। যখন এই সমস্ত শাকসবজি ফল ফুল আমরা দ্রুত মানে দ্রুত শহরে মধ্যবর্তী এলাকায় বা শহরে পৌঁছানোর জন্য ট্রাক পরিবহন ব্যবস্থার সাহায্য নিই, তখন সেটা ট্রাক ফার্মিং নামে পরিচিত। অনুসারী শিল্প কাকে বলে? কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেই সব শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহারের দ্বারা মূল শিল্পকে কেন্দ্র করে নিকটবর্তী অঞ্চলেই গড়ে ওঠা ছোট ছোট সহকারী শিল্পকে অনুসারী শিল্প বলে। কোনো বড় শিল্পের থেকে উৎপাদিত উপজাত দ্রব্যের উপর নির্ভর করে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাকেই আমরা কি বলি? অনুসারী শিল্প বলে থাকি। যেমন হলদিয়া পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রে খনিজ তেল শোধনাগার থেকে প্রাপ্ত দ্রব্য যেমন ন্যাপথা, মিথেন, প্রোপেন ব্যবহার করে সার শিল্প, রং শিল্প, ওষুধ শিল্প, প্রসাধনী শিল্পে বিকাশ লাভ করছে। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নদী তীরবর্তী অঞ্চল থেকে দূরে অপেক্ষাকৃত উঁচু স্থানে যে জনবসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বা ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বলে। বৈশিষ্ট্য: নদী অববাহিকার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে ওঠে। বসতিগুলি বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে বা গুচ্ছাকারে গড়ে ওঠে। কপালেশ্বরী ও কেলেঘাই নদীর পার্শ্ববর্তী সবং, পিংলা তে মালদা, মুর্শিদাবাদের গঙ্গার পাড়ে এ ধরনের বসতি দেখা যায়। সাধারণত বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই যেহেতু কোনো উঁচু স্থান বা শুষ্ক অঞ্চলগুলোকে বেছে নেওয়া হয় বসতি গড়ে তোলার জন্য, তাই এই ধরনের বসতি শুষ্ক বিন্দু বসতি নামে পরিচিত। মানুষ জমি অনুপাত কাকে বলে? না কোনো দেশের মোট জনসংখ্যা ও ওই দেশের মোট কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। নির্ণয় সূত্র কি? না মোট জনসংখ্যা বাই মোট কার্যকরী জমির পরিমাণ। এর থেকে কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায়। PMR কি? না পৃথিবীতে বিভিন্ন ধরনের দুর্যোগ ও বিপর্যয়ের মাধ্যমে জীবন ও ধনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি নিরসনের জন্য বিপর্যয় পূর্ববর্তী, বিপর্যয় চলাকালীন বা বিপর্যয় পরবর্তী সময়ে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয় তাদের একত্রে PMR পর্যায় বলে। এই তিনটি পর্যায় হলো P সমান প্রিপেয়ার্ডনেস বা প্রস্তুতিকরণ, M সমান মিটিগেশন বা প্রশমন, R সমান রিকভারি বা পুনরুদ্ধার। বিনাশকারী সমুদ্র তরঙ্গে ব্যাকসোয়াশ উপকূলকে অধিক ক্ষয় করে। আমরা জানি যে সবসময় সোয়াশের থেকে ব্যাকওয়াশ সবসময় বেশি শক্তিশালী হয়। তাই বিনাশকারী সমুদ্রে যে সমুদ্র তরঙ্গটা উপকূলের দিকে যায় সেটাই যখন প্রবল বেগে নিচের দিকে ফিরে আসে সেই ব্যাকসোয়াশই উপকূল ভাগকে সব থেকে বেশি ক্ষয় করে থাকে। এরপর আমরা পরবর্তীতে সেট আলোচনা করব।